কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না দেশের করোনা পরিস্থিতি। হুহু করে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। কোভিড পরবর্তী মস্তিষ্কজনিত নানা সমস্যায় বয়োজ্যেষ্ঠরা। করোনা ঝুঁকিতে চট্টগ্রামে সীমিত আকারে বসবে কোরবানির পশুর হাট। স্থায়ী অস্থায়ী মিলে ৬টি বসানোর পরিকল্পনা। ঢুকতে এবং বের হতে আলাদা পথ রাখার পরামর্শ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সারা দেশে করোনা একদিনে রেকর্ড ২১২ জন মারা গেছেন। আক্রান্ত ছাড়ালো ১০ লাখ। কেবল খুলনা বিভাগে সর্বোচ্চ ৭৯ জন মারা গেছেন। এরপরই ঢাকায় মারা গেছেন ৫৩ জন। শনাক্তের হার সবচেয়ে বেশি গাজীপুরে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের করোনা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। করোনার ভয়াবহ থাবায় বিপর্যস্ত বেশিরভাগ জেলা। হাসপাতালগুলোতে প্রচন্ড শয্যা ও অক্সিজেন সংকট। এতে রোগীদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। সর্বোচ্চ মারা গেছে খুলনা বিভাগে ৭৯ জন। এছাড়া ঢাকা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৩ জন ও রংপুর বিভাগে ১২ জন মারা গেছেন। খুলনার ৪টি হাসপাতালে করোনায় সর্বোচ্চ ১৭ জন মারা গেছেন। শয্যা না থাকায় বিপাকে রোগীর স্বজনরা। আর খুলনা বিভাগে ২৪ ঘন্টায় মৃত্যুহীন সাতক্ষীরা জেলা। এখানে কোনো সিট পাওয়া যায় নাই। আর যে করোনা যে ইউনিট, এখানে রোগীর পরিমাণ অনেক বেশি। ১৫ জন করে মারা গেছেন কুষ্টিয়া ও ঝিনাইদহে। কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় ৭৯২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২২০ জন। রাজশাহী মেডিকেলে মারা গেছেন ৭ জন। তবে কমেছে সংক্রমণের হার। শয্যা ও অক্সিজেন সরবরাহ করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন বিশেষ করে বাইরের উপজেলাগুলো থেকে রোগী আসছে বেশি। উচ্চ ঝুঁকিতে থাকা বগুড়ার ৩টি হাসপাতালে মারা গেছেন ৯ জন। নতুন শনাক্তের বেশিরভাগ গ্রাম এলাকার মানুষ। ৩ জন করে মারা গেছেন ফরিদপুর ও ময়মনসিংহে। যশোরে মারা গেছেন ১০ জন। ফরিদপুরে সর্বোচ্চ শনাক্তের হার ৫২.২%। আইসিইউ এর চরম সংকট দেখা দিয়েছে ময়মনসিংহ মেডিকেলে। এছাড়া ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় ৭ জন, মেহেরপুর, ঠাকুরগাঁও ও বাগেরহাটে ৫ জন করে ও ফরিদপুরে ৩ জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ার মধ্যেই ভয়াবহ সংক্রমণ ঝুঁকি নিয়ে মানুষের ঢল শিমুলিয়ায়। কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনেই বাড়ি ফেরেন তারা। ফেরিতে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়ে বিআইডব্লিউটিসি নির্দেশনা দিলেও এখনও তা কার্যকর হয়নি। আবু সাঈদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। রাজধানী ছেড়ে আসা হাজার হাজার মানুষ কঠোর বিধিনিষেধের মধ্যেই আসছেন মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। জীবনের তোয়াক্কা না করে যেন বাড়ি ফেরাটাই এখন সবার একমাত্র লক্ষ্য। ১ জুলাই থেকে ঘাট ছিল একেবারেই ফাঁকা। যানের জন্য ফেরির অপেক্ষা করতে হতো। তবে বৃহস্পতিবার চিত্র পাল্টাতে থাকে আর শুক্রবার ভয়াবহ রূপ নিয়েছে। সব বিধিনিষেধ উপেক্ষা করেই ভয়ঙ্কর সংক্রমণ ঝুঁকিতেই ঠাসা ভিড়। ঢাকা তো থাইকে দেওয়া কোনো লাভ নেই, কারণ ফ্যামিলি নাই সব দেশে। কাজ কাম নাই, এখানে লকডাউন, কাজ বন্ধ। বেলা ১২টার দিকে বিআইডব্লিউটিসি যাত্রী ও যাত্রীবাহী সব যান বন্ধের ঘোষণা দেয়। সকল প্রকার যাত্রীবাহী যানবাহন এবং যাত্রী পরিবহন বন্ধ থাকবে। শুধুমাত্র পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এবং সরকারি জরুরি যানবাহন যেগুলো পারাপার হয় শুধু সেগুলো পারাপার হবে। লকডাউনের মূল উদ্দেশ্য হয়েছে যে পণ্যবাহী গাড়ি এবং জরুরি গাড়ি, পাশাপাশি যদি প্যাসেঞ্জার যায় বাধা দিয়ে আমরা কভার করতে পারবো না। এটা প্রশাসনিক ব্যাপারটা দেখবে। ঢাকা বা তার পার্শ্ববর্তী যে চেকপোস্টগুলো আছে ওখান থেকে যদি তাদেরকে আটকানো যায় সেক্ষেত্রে হয়তোবা তারা এখানে আসা সম্ভব হবে না। পদ্মায় প্রবল স্রোত থাকায় শিমুলিয়া বাংলাবাজার রুটে ১৬ ফেরির মধ্যে শুক্রবার সকাল থেকে চলছিল 10টি ফেরি। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে কঠোর বিধিনিষেধের নবম দিনে রাজধানীতে অনেকটা অবাধেই চলাফেরা করেছেন সাধারণ মানুষ। রাস্তায় যানবাহন ও মানুষের চাপ খুব বেশি না থাকলেও পাড়া মহল্লার অলিগলি ও বাজারে যেন পা ফেলার জায়গা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিও অনেকটাই ঢিলেঢালা। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার চেকপোস্টের দৃশ্য এটি। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা না থাকায় মানুষজন অবাধে রাজধানীতে প্রবেশ করছে ও বেরিয়ে যাচ্ছে। কোথাও রাস্তাঘাটে কোনো ইয়ে করে নেই, পুলিশে কোনো ইয়ে করে নেই। ৮ দিন হাসপাতাল যাব কেরানীগঞ্জ ডাক্তার দেখাইতে। আমি আসছি রিক্সা দিয়া, অটো দিয়া, ভেঙে ভেঙে চলে আসছি। অযথা যদি কেউ বের হয়ে যায় বা কেউ যদি
লকডাউন দেখার জন্য বাইরে আসার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদেরকে প্রযোজ্য ক্ষেত্রে আমরা মোবাইল কোড করা হচ্ছে, প্রযোজ্য ক্ষেত্রে থানায় সমর্পণ করা হচ্ছে, হ্যাঁ মুচলেখা দেওয়া হচ্ছে, ফাইন করা হচ্ছে। রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চাপ কম থাকলেও রাজধানীর যাত্রাবাড়ির এই কাঁচাবাজারের অবস্থা এমনই জনাকীর্ণ। শত শত মানুষ মাস্ক না পরে ও সামাজিক দূরত্ব না মেনে করছেন কেনাকাটা। মাস্কটা লাগাই নেই ভাই, নাহলে তো সমস্যা। মাছ তো এই যে আতে আসছিল ভাই, পড়ার খেয়াল ছিল না কামে কাজের জন্য, কাম করতেছে তো এই কারণে ভাই। রাজধানীর গাবতলীতে তেমন চাপ ছিল না মানুষ ও যানবাহনের। বাস বন্ধ থাকায় অনেকেই হেঁটেই রওনা দেন উত্তরবঙ্গ অভিমুখে। যাওয়ার মতো কোনো সিস্টেম নেই, হাইটেই মেলা করছি এই জন্য। গাইবান্ধা তো অনেক দূরে, হেঁটে যাবেন কিভাবে? হেঁটে এইভাবেই যাইতে হবে, হয়তো 2 দিনের জায়গায় 4 দিন লাগবে। বিধিনিষেধ কঠোরভাবে মানা না হলে আগামী সপ্তাহে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। আসলে যে মানুষজন মারা যাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। 200টা মানুষ মরে যাচ্ছে প্রতিদিন, এটা তো সহজ কথা না। এখন দেখেন না, গত একটা সপ্তাহ ধরে এভাবে চলছে, তো আরেকটা সপ্তাহ এভাবে চললে এটা এবার মানুষের গায়ে লাগে। সকাল থেকেই রাজধানীতে সেনাবাহিনী ও বিজেপিকে টহল দিতে দেখা গেছে। উপযুক্ত কারণ ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীর কয়েকটি পয়েন্টে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হল সহ ঢাকার 5টি স্থানকে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। বিএসএমএমইউ এর কনভেনশন হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সরকারি যে 10টা হাসপাতাল ছিল সেখানে আমরা 1501টা বেড়াইছি। ডিএনসিতে তো আপনার সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক 450 আইসিইউ বেড সহ 1200 নিয়ে আসছি ডিএনসি হিসেবে। এবং আমরা এখন ফিল্ড হাসপাতাল, এটা আমরা বড় অঙ্গিকে শুরু হবে, আপনারা দেখতে পারবেন। আমরা আশা করি স্বল্পতম সময়ের ভিতরে ঢাকায় আমরা চালু করে দেব। এই মুহূর্তে আমাদের ঢাকার প্রয়োজন নাই, বাট আমরা মানসিকভাবে রেডি থাকি। হঠাৎ করে মনে থাকছে না কিছুই, এক অজানা আতঙ্কে কাটছে নির্ঘুম, স্মৃতিগুলো ধোঁয়াশে নিয়ন্ত্রণহীন। কোভিড থেকে সেরে ওঠার পর প্রথমে স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে সব লক্ষণ দেখা দিচ্ছে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মধ্যে। এছাড়াও দিনের পর দিন ঘরবন্দি থাকায় অন্যদেরও উদ্বেগ, উৎকণ্ঠায় বাড়ছে মস্তিষ্ক সহ শারীরিক নানা জটিলতা। চিকিৎসক ও গবেষকরা বলছেন, সামাজিক কাঠামোর কারণেই কোভিডের সময় পরিবারের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন সিনিয়র সিটিজেনরা। সেলিয়া সুলতানা রিপোর্ট। জীবন সায়ান্নে পরবর্তী মুকুলে বেঁচে থাকা, পূর্বসূরিদের ভর করে গড়ে ওঠা উত্তরের অবগাহন, বটবৃক্ষ হয়ে ছায়া জড়ানো অঘোষিত প্রতিশ্রুতি জীবনের শেষ বিন্দুতেও। কেবলমাত্র নতুনের মধ্যে বেঁচে থাকার আকুলতা, পরিবারের বয়োজ্যেষ্ঠদের করোনাকালীন সময়ের এমন অবস্থা। মানসিক সমস্যা বা মস্তিষ্কের জটিলতা সমাজের সর্বস্তরের কাছে শারীরিক অন্য সমস্যার মতো স্বাভাবিক নয় বলেই আমরা চিত্রায়নে আশ্রয় নিয়েছি প্রকৃতির। লকডাউনে পার্কের বেঞ্চিটি ফাঁকা, নিয়ম মাফিক সকাল হয় কিন্তু হেসে ওঠে না সুরিতরা। পাবন্দি জীবনে পরিবারের শিশু তরুণরা যখন নিজেদের ব্যস্ত রাখছেন কোনো না কোনো কাজে, তখন আতঙ্ক, অবসাদ আর উদ্বেগ বয়োজ্যেষ্ঠদের বাড়াচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ জটিল রোগের সূত্রগুলো, বলছেন চিকিৎসকরা। যেটা হয়তো এক্সপেক্ট করা যায় না 60 ইয়ার্সে বা 65 ইয়ার্সে মেমোরি এরকম লস হতো না, কিন্তু এখন কিন্তু মেমোরি অনেক বেশি লস হচ্ছে, ডেলিরিয়াস স্টেট হচ্ছে, সাইকোটিক স্টেজ হচ্ছে। অনেক সময় তারা ভ্রান্ত ধারণা হচ্ছে, কানে উল্টো পুল্টো শুনছে, সেরকম অন্য কিছু দেখছে, সেগুলিও কিন্তু হচ্ছে। এছাড়া সিনিয়র সিটিজেনদের পোস্ট কোভিডে আক্রান্তরা আছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাদের মধ্যে নিউরো বা মস্তিষ্কের জটিলতা দেখা দিচ্ছে প্রকটভাবে, বলছেন গবেষকরা। আমাদের দেহ এবং মনকে কিন্তু আলাদা করা বা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কোভিড থেকে সম্পূর্ণ নিরাময় হয়ে যাওয়ার পরেও 30 দিন পরেও অনেকের মধ্যে ওই নিউরোসাইকেট্রিক ম্যানিফেস্টেশন হয়, বিষণ্ণতা দেখা যায়, তারা হতাশায় ভুগতে থাকেন, তাদের মেমোরি ডিস্টারবেন্স বা স্মৃতি ভ্রম হয়। ঘরবন্দি জীবনের ফলাফল আরও দুর্বিষহ হয় পরিবারের অন্য সদস্যদের অস্থিরতায়। তাই দীর্ঘমেয়াদী ক্ষতি এড়াতে পরিবারে কেয়ারিং শেয়ারিং সমান তালে বাড়াতে হবে বলে মত চিকিৎসকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আবারও নারায়ণগঞ্জের আগুনের খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া কারখানায় দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালাবে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেই ভবনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহি, রাব্বি, কারখানাটির যেই ফ্লোর থেকে, চতুর্থ তলা থেকে এই জায়গাটিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে আসলে গতকাল
49টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আসলে আগুনের যে লিলিহান শিখা তার সব থেকে বেশি ধ্বংসযজ্ঞ এই চতুর্থ তলার পুরো ফ্লোর জুড়ে এখনও দেখা যাচ্ছে। মূলত এখানে কি এখন পরিস্থিতি সেটি একটু আপনাকে বলতে চাই এবং দর্শকদেরকে একটু দেখাতে চাই। এইখানে মূলত যেটি হতো যে জুসের কারখানার প্যাকেজিংয়ের কাজটি এখানে হতো। এইখানে প্রচুর পরিমাণে প্লাস্টিকের বোতল, কন্টেইনার এবং হচ্ছে বড় বড় ক্যান এগুলো মজুদ করে রাখা ছিল এখানে। এবং যেটি বোতলের গায়ে যেই সিল লাগানো থাকে, আসলে যেটি লেভেল বলি, যেই যে দাহ্য কাগজ সেটি এখানে মজুদ ছিল এবং এখান থেকে সেই কাজটি আসলে করা হতো। এবং যার অধিকাংশ শ্রমিকই আসলে নারী এবং তারা বয়সে কিশোরী সবাই এই জায়গাটিতে তখনও তারা আসলে কাজ করছিলেন। এবং এই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে কি পরিমাণ দাহ্য পদার্থ, অর্থাৎ যেই ধরনের প্লাস্টিক এবং যেই ধরনের দাহ্য আসলে আগুনকে অনেক বেশি জ্বলতে আগুনকে অনেক বেশি জ্বালায় এবং যেটি আসলে যে অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে সেই ধরনের পদার্থ কিন্তু এখানে ঠাসা ছিল। বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের চকলেট এবং বিভিন্ন ধরনের এই কোম্পানি, এই প্রতিষ্ঠানটি ফুড অ্যান্ড বেভারেজ, এরা যে ধরনের কোমল পানীয় বানায় সে সমস্ত কোমল পানীয় যারা যে তৈরি করে সেগুলোর যে কন্টেইনার এবং এখানে তাদের লেভেলিং করা এবং সেখানে তাদের প্যাকেজিংয়ের কাজটি মূলত এখানে হতো। সেই কাজ অবস্থাতেই আসলে এখানে 49টি মৃতদেহ এখানে পাওয়া গেছে। এবং আপনি দেখছেন যে বিশাল বড় একটি ফ্লোর, কিন্তু এই ফ্লোরটিতে আসলে মাত্র 1-2টি বের হওয়ার সিঁড়ি এবং সেই সিঁড়িগুলো আসলে গতকাল ওই সময় বন্ধ ছিল যখন আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সাথে একটু আগে আমার কথা হচ্ছিল, তারা বলছিলেন যে এই জায়গাটিতে আসলে যে ধরনের ব্যবস্থাপনা থাকার কথা ছিল, এই ফ্লোরে একসাথে অন্তত 1,500 থেকে 2,000 শ্রমিক কাজ করে এখানে, সেই তুলনায় এটির ব্যবস্থাপনা আসলে সেইভাবে ছিল না। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যদি আসলে ওই সময় দরজাটি গেট বাইরে থেকে তালা না লাগানো থাকতো তাহলে হয়তো এতগুলো মানুষের প্রাণহানি হয়তো বা হতো না, অথবা অনেকটা কমিয়ে আনা সম্ভব হতো। পাশাপাশি এই জায়গাটি আপনাকে একটু বলতে চাই, দেখাতে চাই, আমি যখন আসছিলাম তখন এর প্রথম তলা যেটি, সেখানে আমি প্রচুর পরিমাণে কাগজের গোডাউন দেখেছি এবং প্রচুর পরিমাণে কাগজ সেখানে আসলে নিচতলায় যেটি প্রচুর পরিমাণে কাগজ মজুদ করা, অর্থাৎ এখানে যে ধরনের প্রোডাক্ট উৎপাদন হতো সে সমস্ত পণ্যের যে প্যাকেটজাত যেই সমস্ত কার্টনে করে যেটি বাজারজাত করা হতো সেই ধরনের কাগজ সেখানে রয়েছে। এবং প্রথম তলায় ধ্বংসস্তূপের মধ্য থেকে এখনও কিছু ধোঁয়া বের হচ্ছে, সেটি আসলে আগুন নিয়ন্ত্রণে আসার পরেও কাগজের যে ছাই তার মধ্যে থেকে কখনো কখনো ধোঁয়ার আস্তর আমরা দেখছি। এবং দ্বিতীয় তলায় যদি বলি সেখানে যে প্রচুর পরিমাণে মজুদ করা পণ্য, অর্থাৎ এখানে যে ধরনের পণ্যগুলো উৎপাদন করা হয় সে সমস্ত পণ্য এই এত বড়ই একটা বিশাল বড় একটা ফ্লোর, সেই পুরো ফ্লোর জুড়ে দ্বিতীয় তলাতে সেগুলো মজুদ করে রাখা ছিল। অর্থাৎ এই যে 2 তলা 3 তলা এবং 4 তলা 5 তলা প্রতিটি ফ্লোরে আসলে দাহ্য পদার্থে ঠাসা ছিল। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে এই বড় বড় ফ্লোরগুলোতে যে ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা অথবা সিঁড়ির যে ব্যবস্থাটি থাকার দরকার ছিল সেটি আসলে ছিল না। এতগুলো মানুষ প্রতিটি ফ্লোরে প্রায় 1,500 থেকে 2,000 শ্রমিক একসাথে কাজ করতে পারে, এরকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এবং আমরা যে ফ্লোরটিতে রয়েছি এইখানে প্লাস্টিকের যে দানা, অর্থাৎ যেই প্লাস্টিকের দানাগুলো গলিয়ে এই ধরনের আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের এই যে ক্যান, এই ক্যানগুলোতে করে তারা এই যে প্লাস্টিকের ক্যান, এই ক্যানে করে এখানে যে জুস এবং এখানে লাচ্ছি এবং বিভিন্ন ধরনের কোমল পানীয় উৎপাদন করা হতো, সেগুলো আসলে প্যাকেটজাত করা হতো এই ধরনের বোতলে করে। এই বোতলগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটা ঠাসা বোতলে, এবং এইখানে সেই প্যাকেজিংয়ের কাজটি হতো। এই বোতলগুলোকে সেখানে যে জুস অথবা তারা যে অন্যান্য কোমল পানীয় তারা উৎপাদন করতেন সেগুলো উৎপাদন করার পরে সেগুলো যে এখানে প্যাকেজিংয়ের কাজটি এখানে হতো, যে কারণে এখানে প্রচুর পরিমাণে মজুদ করা, আসলে কি পরিমাণ মজুদ করা সেটি আসলে বলে বোঝানো যাবে না, তার পরিমাণ অনেক। এবং শুধু এখানে নাই, আপনি যে এই যে পুরো দোতলা এবং পুরো যে প্রথম তলা তার পুরো ব্যাপারটি আসলে একই রকম, এবং যে পুরো জায়গা জুড়ে এই ধরনের আসলে প্লাস্টিকের যে বোতল কন্টেইনার এবং প্লাস্টিকের বোতল কন্টেইনার এবং প্লাস্টিকের যে
লেভেলের যেই ধরনের দাহ্য যে প্লাস্টিক, সে প্লাস্টিকে আসলে ঠাসা রয়েছে। আমরা একটু দেখাতে চাই আমার হাতের বাম দিকে, এই দিকটাতে আসলে প্রচুর পরিমাণে হচ্ছে যে প্লাস্টিকের ক্যান, বোতল, এবং এখানে এই বোতলগুলো তৈরি করার যে কাঁচামাল, অর্থাৎ প্লাস্টিকের দানা, গুটি দানা, সেই ধরনের দানার বোতল, এই বস্তাও কিন্তু এখানে মজুদ করে রাখা হয়েছিল। এবং আপনি দেখছেন যে এখানে অনেকগুলো হচ্ছে প্লাস্টিকের বড় বড় ড্রাম, এখনও পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্যেও কিছুটা এখনও টিকে আছে। সেগুলো দেখলে আসলে অনুমান করা যায় যে এখানে কি পরিমাণ আগুন আসলে জ্বলেছে। আগুন অনেকক্ষণ জ্বলা এবং আগুন অল্প সময়ের মধ্যে ছড়িয়ে যাওয়া এবং সেটি অনেক ভয়াবহ আকার ধারণ করার জন্য যেই ধরনের পদার্থ হলে এইরকম একটি পরিস্থিতি তৈরি হতে পারে, তার সব ধরনের আয়োজন এই ফ্লোরের ৪র্থ তলায় ছিল। এবং এখানেই আসলে মূলত কাজটি তখন আসলে হচ্ছিল। এবং এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিকের বোতল, ড্রাম, এবং আমি যেই ফ্লোর দিয়ে আসলে হেঁটে যাচ্ছি, আমার পায়ের তলায় কয়েক স্তরের, বলা যেতে পারে অন্তত 1 ফুট উঁচুতে প্লাস্টিক গলে যে ধরনের ব্যাপার, প্লাস্টিক গলে যাওয়ার পরে গলিত প্লাস্টিকের আস্তর পড়েছে অন্তত 1 থেকে 2 ফিট। অর্থাৎ এখানে মানুষ থাকলে এবং বাইরে থেকে যেহেতু তালা লাগানো ছিল, বাঁচার যে মানুষের প্রাণের আকুতি সেটি আসলে কোনোভাবেই কাজে আসবে না, এরকমই একটি পরিবেশ কিন্তু এখানে আসলেই রয়েছে। আমি যে কথাটি আরও একবার বলতে চাই যে আমি যে হেঁটে যাচ্ছি, আমার পায়ের নিচে অন্তত 1 ফুট প্লাস্টিকের হচ্ছে যে পুড়ে যাওয়া, গলে যাওয়ার পরে যে প্লাস্টিকের আস্তর, সেটি আসলে রয়েছে। সুতরাং এখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস নতুন করে কোনো মৃতদেহ উদ্ধারের খবর দিতে পারেনি। কিন্তু আসলে তারা বলছেন যে এই ধরনের আশঙ্কা আসলে উড়িয়েও দেওয়া যায় না। এমন আসলে মানে যেই ধরনের ঘটনা এখানে রয়েছে, যেই ধরনের পণ্য এখানে রয়েছে, সেটি দিয়ে আসলে লাশকে আসলে শনাক্ত করা সম্ভব নয়। এই যে আপনি গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি মূলত আসলে এই যে এখন যে গেটটি দেখা যাচ্ছে, আমরা আপনাকে একটু দেখাতে চাই। এই যে এই গেটটি আসলে কাল বন্ধ ছিল আগুনের সময়। এই গেটটি ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন এই গেটটি যদি খোলা থাকতো তাহলে হয়তো কিছুটা প্রাণহানি কমানো সম্ভব ছিল। এই গেটটি লাগানো থাকার কারণে, পেছন বাইরে থেকে তালা লাগানোর কারণে আসলে অনেক বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং এই ফ্লোরটিতে আমি যেটা আবারও বলতে চাই যে প্রচুর পরিমাণে প্লাস্টিকের দাহ্য এখানে এসে যে বোতল এবং হচ্ছে যে কন্টেনার, এবং সেগুলো আসলে এখানে ক্যান, এখান থেকে আসলে বোতলজাত করা হতো। সুতরাং সেই পরিমাণ বোতলের যেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার বোতল, লাখ লাখ বোতল আসলে রয়েছে। এবং মাটিতে এই পুরো ফ্লোর জুড়ে 2 থেকে 3 ফুট প্লাস্টিক পুড়ে আস্তর জমা হয়েছে। সুতরাং একটি যে ভয়াবহ পরিবেশ এখানে তৈরি হয়েছে, এবং এখানে আগুন অনেকক্ষণ জ্বলে থাকা এবং হচ্ছে আগুনের যে তাণ্ডব লীলা, আসলে যে ধরনের বস্তু এবং যে ধরনের পদার্থ থাকলে আগুন অনেক বেশি জ্বলতে থাকে, অনেক বেশি ভয়াবহ হয়, তার কোনোটিরই আসলে কমতি ছিল না। ফায়ার সার্ভিস দ্বিতীয় দিনের মতো তাদের উদ্ধার অভিযান শুরু করেছেন। এখন পর্যন্ত তারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফ্লোরগুলো তারা নতুন করে আবার অভিযান চালাচ্ছেন। কোনো মৃতদেহ যদি থাকে সেটিকে উদ্ধার করার পাশাপাশি ভবনটি থেকে আসলে দাহ্য পদার্থ অপসারণের কাজ এখন চলছে। তো রাব্বি, এই ছিল আমার কাছে সর্বশেষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পোড়া কারখানায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। আর সে খবরের সর্বশেষ নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহ। মুজিব বর্ষে সরকারের চলমান আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠায় এবার সংস্কার অভিযানে নামল প্রধানমন্ত্রীর কার্যালয়। দেশব্যাপী 5টি দলে ভাগ হয়ে মাঠ পর্যায়ে পরিদর্শনে নামা দলগুলো ক্ষতিগ্রস্ত ঘর সংস্কারের পাশাপাশি হস্তান্তর করা ঘরের বর্তমান অবস্থারও খোঁজ নেবে। পরিদর্শন দলে থাকা প্রকল্প পরিচালক মাহবুব হোসেন বলেন, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ছিন্নমূল মানুষের মুখে হাসি ফেরাতে সচেষ্ট থাকবে সরকার। মুন্সিগঞ্জ ঘুরে রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। ঘর নির্মাণের এই কর্মযজ্ঞ অন্যের দয়া দাক্ষিণে বেঁচে থাকা কিছু মানুষের স্বপ্ন পূরণে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ সদর উপজেলার আদারা ইউনিয়নের কালীরচরে নির্মিত হচ্ছে 200টি ঘর। তবে কাজ শেষ হওয়ার আগেই প্রশ্ন উঠেছে কাজের মান নিয়ে। অনুপযুক্ত জায়গায় সঠিকভাবে মাটি ভরাট না করায় বর্ষার পানিতে ঘর বিলীন হওয়ার উপক্রম হয় পাশের জলাধারে। পাশাপাশি রয়েছে নিম্নমানের অপর্যাপ্ত সামগ্রী ব্যবহারের। সিমেন্ট ঠিক মতন দেয় নাই, কম দামি সিমেন্ট লাগাইছে, আবার ইটও 2 নম্বর লাগাইছে। যদি সার তু বানায় কাকা তাহলে বাঙ্গা ছিল মনে হাত যায় করে মানুষ মারবো।
মুজিব বর্ষে পর্যায়ক্রমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষদের জমিসহ ঘরের চাবি তুলে দেওয়ার সরকারের এই কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠলে নড়ে চড়ে বসে প্রধানমন্ত্রীর কার্যালয়। সমস্যার সমাধানে 5টি টিমে ভাগ হয়ে সরেজমিন পরিদর্শনে নামেন খোদ প্রকল্প পরিচালক। সারা দেশে নির্মিত ঘরের তুলনায় অভিযোগ ও ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা অনেক কম উল্লেখ করে প্রকল্পের কর্ণধার বলেন, অনিয়মে জড়িত কর্মকর্তাদের দেয়া হবে না এক বিন্দু ছাড়। আমার চোখে এখানে কাজ নিয়ে সমস্যা নাই। আমরা কাউকে বলি না তুমি নদীর পাড়ে করো, খালের পাড়ে করো, মাটি ভরাট করে এখনই ঘর করো। এই ত্রুটি বিচ্যুতি যদি কোথাও হয়ে থাকে এবং যেগুলো 2-4টা খবর আসছে সেটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, কারণ আমরা এই সরকারি টাকা অপচয় হোক, জলে যাক, সেটা কিন্তু আমরা চাইনি। চলতি বছরের শুরু থেকে 2 দফায় এখন পর্যন্ত প্রায় 1,20,000 গৃহহীন ও ভূমিহীন পরিবারকে তুলে দেওয়া হয় জমিসহ ঘর। মুজিব বর্ষে সরকারের পরিচালিত আশ্রয় প্রকল্পের বৃহৎ এই কর্মযজ্ঞ দেশে বিদেশে যেমন প্রশংসিত হয়েছে, ঠিক তেমনি কিছু অসাধু কর্মকর্তার কারণে হয়েছে সমালোচিত, হয়েছে প্রশ্নবিদ্ধ। তবে এ পর্যায়ে এসে সাধারণ মানুষের প্রত্যাশা, আগামীতে অনিয়ম রুখে দিয়ে মজবুত ও টেকসই ঘর নির্মাণের মাধ্যমে সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের মুখে হাসি ফোটানো হোক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ায় লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় চাপ সামলাতে ব্যারেজের 44টি গেইটের সবকটি খুলে দেওয়া হয়েছে। তরিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ভোর 6টার পর 20 সেন্টিমিটার কমলেও নদীর পানি বিপদসীমা 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় লালমনিরহাটের দোয়ানিতে তিস্তা ব্যারেজের 44টি গেটের সবকটি গেট খুলে রাখা হয়েছে। আকস্মিক পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতমারী সদর এবং রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলায় চর, দ্বীপচর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্রিজের পিছন দিকে তো মনে করেন যে প্রচুর বন্যা হয়ে যাইতেছে। এটাকার লোক খুব আতঙ্ক, ভয় হতো, কখন পানি বাড়ে কখন থাকে। পানি এখন হয়ে গেছে হুলস্থুল। নদীর পানি বেশি হয়ে গেছে, লকডাউন, এতে মানুষের কাম কাজ চলে না। এই ঈদে মনে হয় দিয়েছিল 2500, এই পর্যন্ত এইটি, আর কোনো অনুদান আমরা পাইনি। একটা কার্ড হয়েছিল প্রতিদ্বন্দ্বীর, সেটাও দেয়নি। পানির চাপে বিভিন্ন এলাকায় বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা এই জায়গাগুলোতে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করব এবং গতকাল রাত থেকে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে এবং এটা কন্টিনিউয়াস চলবে। ভাঙন রোধে আগে থেকে বালির বস্তা, জিও ব্যাগ সহ প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানিয়েছেন প্রধান প্রকৌশলী। যেসব জায়গা ভাঙছে আমরা জরুরি ভিত্তিতে ওগুলো মেরামত করছি। এর আগে আমরা 70 কোটি টাকা দিয়ে দুর্বল বাঁধ মেরামত করেছি এবং মেরামত কাজ চলছে। পানিবন্দী মানুষের জন্য প্রতিটি ইউনিয়নে আপাতত 8 মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিস্তা ব্যারেজের ঠিক 65 কিলোমিটার উজানেই আছে ভারতের গজলডোবা ব্যারেজ। অতিবর্ষণ আর পাহাড়ি ঢল সামলাতে গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ায় বাংলাদেশ অংশে ঢল নেমেছে, দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। রাজনৈতিক জীবনে দক্ষতা ও ত্যাগের কারণে অ্যাডভোকেট সাহারা খাতুন স্মরণীয় হয়ে থাকবেন। এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি জামায়াতের নির্যাতন ও ১/১১ সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভায় তারা এসব কথা বলেন। আমরা যখন বঙ্গবন্ধু হত্যার পর কারাগারে ছিলাম, তখন যারা মাঠে কাজ করতেন তাদের সাথে বারবার যে নামটি আমাদের কানে আসতো সেটা হলো সাহারা খাতুনের নাম। একজন মহিলা হিসাবে তিনি যে তৎকালীন সময় যে ঝুঁকি নিয়ে যেভাবে তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে এবং প্রতিবাদ করতে রাস্তা নেমেছিলেন, সেটা অবশ্যনীয় ছিল। আমরা অনেক নেতৃত্ব পেতে পারি, কিন্তু সাহারা খাতুনের মতো নেতৃত্ব পাওয়া অত্যন্ত দুষ্কর হবে। তিনি যখনই শুনেছেন কোনো কর্মী তার আপনার বিপদে আছে, শুধু জেল জুলুমের কথা না, বিপদে থাকা কর্মীর পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন। আমাদেরকে ৭১কে স্মরণ করিয়ে দেয় বিএনপির নির্যাতন, 2001 থেকে 6 পর্যন্ত যে নির্যাতন, নিপীড়ন। অনেক সময় কোর্টে রাত্রে 10টা-11টা বেজে গেছে, বেল বন্ধ দিয়ে বাসায় গিয়েছে, সাহারা পর্যন্ত কেউ যাইতে পারে নাই। এবং আবার প্রত্যেকটা থানায় গেছেন সাহারা, প্রত্যেক থানায় ঘুরে কর্মীদের খোঁজ নিয়েছেন যাদেরকে জামিন করাইতে পারে নাই। বঙ্গবন্ধু হত্যা মামলার সময় যে পরিশ্রম তিনি দিয়েছেন 11 সময়, যেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন আমাদের প্রিয় নেত্রীর মামলার। ই ভ্যালির এমডি রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।
অনিয়ম অনুসন্ধানের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে বৃহস্পতিবার ইভ্যালির বিরুদ্ধে অনুসন্ধানের জন্য 2 সদস্যের কমিটি গঠন করে সংস্থাটি। গত 4 জুলাই ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে ইভ্যালির অগ্রিম নেয়া 339 কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এ অর্থ বিদেশে পাচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। টানা 2 বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ কমলেও অর্থ পাচার কমেনি। পর্যবেক্ষকদের মতে সেকেন্ড হোম সহ নতুন গন্তব্যকে বেছে নিচ্ছেন পাচারকারীরা। অর্থ পাচার ঠেকাতে এবং পাচার হওয়া অর্থ ফেরাতে ব্যর্থতার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা। হরিপদ সাহা রিপোর্ট। করফাকি, দুর্নীতি বা অবৈধ পথে অর্জিত অর্থের একটি বড় অংশ বিদেশে পাঠানোর প্রবণতা নতুন কিছু নয়। আর এক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করায় অর্থ পাচারের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত সুইজারল্যান্ড। সে দেশের ব্যাংকের বিভিন্ন দেশ থেকে বিত্তশালীরা অর্থ জমা রাখেন নানা উপায়ে। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক রিপোর্টে তথ্য মিলেছে, সেখানকার ব্যাংকগুলোতে কমেছে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ। 2018-র নির্বাচনী বছরের পর টানা 2 বার কমল এদেশীয় গ্রাহকদের আমানত। আমাদের দেশ থেকে যদি অর্থ পাচার হয় তার মাত্র একটা ডেস্টিনেশন হচ্ছে সুইস ব্যাংক। এর বাইরে অনেক ডেস্টিনেশন রয়েছে, অনেক অন্যান্য উন্নত দেশগুলো আছে। সাম্প্রতিককালে অতি জনপ্রিয় সেকেন্ড হোম প্রজেক্ট, যেটি মালয়েশিয়া বা কানাডা এই ধরনের দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। সমস্ত প্রক্রিয়ায় যে পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, সেটার পরিমাণ, ব্যাপকতা এবং গভীরতা অত্যন্ত উদ্বেগজনক। আমি যদি চোখ বন্ধ করে থাকি তাহলে আমার দেশ থেকে টাকা চলে যায়, আর আমেরিকা চোখ বন্ধ করে থাকলে টাকা আসে, কানাডা চোখ বন্ধ করলে টাকা আসে, মালয়েশিয়া চোখ বন্ধ করে থাকলে টাকা আসে। সুতরাং ওর চোখ খুলে রাখার ইনসেন্টিভ কিন্তু কম। অর্থ পাচার রোধের ক্ষেত্রে আমাদেরটা ঠেকাতে হবে আমাদেরকে। বাংলাদেশের বার্ষিক আমদানি রপ্তানি মিলে আন্তর্জাতিক বাণিজ্যের আকার প্রায় $100 বিলিয়ন। পাশাপাশি বছরে 20 থেকে 22 বিলিয়ন ডলার দেশে পাঠান প্রবাসীরা। তবে বাংলাদেশ থেকে অর্থ পাচারের সিংহভাগই বাণিজ্যের আড়ালে হয় বলে মনে করেন বিশ্লেষকরা। পাচার ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করলেও এর সফলতা নিয়ে প্রশ্ন আছে। যখন দেখে যে এ ব্যাপারে পানিশমেন্ট নাই বা ধরা হয় না বা বেঁচে যাচ্ছে কোনো না কোনোভাবে আইনের ফাঁক বলে বেঁধে, অবভিয়াসলি এটা ক্রিমিনালদেরকে উৎসাহিত করেন। দুর্নীতি দমন কমিশন, পুলিশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি আইনের চোখে সকলের সমান এরকম দৃষ্টিভঙ্গি থেকে কাজ করে, তাহলে অবশ্যই যারা অর্থ পাচারের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা, তাদের অর্থ ফেরত আনা এবং তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করা অবশ্যই সম্ভব। দরকার রাজনৈতিক সদিচ্ছা। পাচার ঠেকাতে কালো টাকা দেশে বিনিয়োগের সুযোগও দিচ্ছে সরকার। এনবিআরের তথ্যমতে নির্ধারিত হারে কর দিয়ে গেল অর্থ বছরে 20,000 কোটি টাকারও বেশি সাদা হয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ে করোনা রোগীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। 6,000 লিটার ধারণ ক্ষমতার অক্সিজেন প্ল্যান্টটি চালু হওয়ায় একসঙ্গে 156 জন রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে। আর খাগড়াছড়ির পাশাপাশি সেবা পাবে রাঙামাটির মানুষও। পাহাড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তবে অক্সিজেনের সংখ্যা আর নেই। খাগড়াছড়ি সদর হাসপাতালে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। এখন প্ল্যান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে করোনা ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ করা হবে। সিলিন্ডার নিয়ে আর টানাটানি করতে হবে না। প্ল্যান্টটি চালু হওয়ায় খাগড়াছড়ির পাশাপাশি রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার মানুষও এই সেবা পাবেন। আমার শ্বাসকষ্টজনিত রোগী সাথে সাথে ভর্তি করানো হয়েছে এবং সাথে সাথে আমরা অক্সিজেন পাইছি, সেন্ট্রালের পাইছি, আমরা অক্সিজেন পাইছি, এই জন্য আমরা খুব খুশি এবং আমার রোগীটা অনেক। খাগড়াছড়িবাসী অক্সিজেনের সুবিধাটা আরো একেবারে সহজ হয়ে গেছে। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি চালু হওয়ায় সহজেই সেবা দিতে পারছেন ওয়ার্ড বয় এবং নার্সরা। মুমূর্ষু রোগী নিয়েও আর চিন্তা করতে হচ্ছে না। যতটুকু অক্সিজেন প্রয়োজন আমরা হাইপো নেজাল ক্যানোলার মাধ্যমেও দিতে পারতেছি এবং কি আমরা যে রোগীর যখনই প্রয়োজন সাথে সাথে আমরা অক্সিজেন দিতে পারতেছি। এখন সেন্ট্রাল অক্সিজেন হওয়াতে মানে সরাসরি রোগীর বিছানায় আমরা দিতে পারতেছি। রোগীদের সুবিধা হচ্ছে, আমাদের সুবিধা হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় শতভাগ গুণগত মান নিশ্চিত করে অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। সেন্ট্রাল অক্সিজেন লাইনের জন্য আবেদন করেছিলাম, সরকার আমাদেরকে সেন্ট্রাল অক্সিজেন লাইন দিয়েছে, যেখানে একটা লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক বসানো হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে আমরা সেন্ট্রাল লাইনটা চালু করতে পেরেছি। খাগড়াছড়িতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 1333 জন, শনাক্তের হার 16% এবং মৃত্যুবরণ করেন 11 জন।
সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি চালু হওয়ায় পোর্টের মাধ্যমে 156 জন রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। সবশেষ খবর জানাতে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। রাবি, আপনি যেমনটি বলছিলেন যে দেশের সীমান্তবর্তী জেলায় ঝিনাইদহে কিন্তু প্রতিদিন করোনা এবং করোনার আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। একটু আগেও কিন্তু এই হাসপাতালের করোনা ইউনিট সাসপেক্টেড যে ইউনিটে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। আসলে এখানে না এলে বোঝা যাবে না কতটা কষ্ট পাচ্ছে এখানকার মানুষ, কতটা হৃদয় বিদারক যে দৃশ্যের সৃষ্টি হয়েছে। আমি এখানে এসেছি সকালে এসে দেখেছি হাসপাতালের প্রতিটা ওয়ার্ডে কিন্তু করোনা রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং বর্তমানে এই হাসপাতালে 100টি বেডের বিপরীতে 143 জন ভর্তি আছে এবং শয্যার সংখ্যা না পেয়ে কিন্তু তারা ফ্লোরে মেঝেতে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। এবং আপনাকে যদি বলে রাখি যে গতকাল ঝিনাইদহে কিন্তু 13 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং এর মধ্যে 10 জনের করোনা পজিটিভ এবং 3 জনের করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। এবং গত 9 দিন যে লকডাউন চলমান যে লকডাউন চলছে, লকডাউনের মধ্যে কিন্তু মৃত্যুর সংখ্যা এবং করোনার আক্রান্তের সংখ্যা কিন্তু কমছে না, বরং বেড়েই চলেছে। আমি যদি গত 8 তারিখের কথা বলে, 8 তারিখে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছিল 44 জন। এছাড়াও গত 7 তারিখে মোট 11 জন মারা গিয়েছিল, এর মধ্যে 4 জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে এবং ওই দিন কিন্তু 156 জন করোনায় আক্রান্ত হয়েছিল এবং এই সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আমি যদি গত 6 তারিখের কথা বলি, ওই দিন 4 জন মারা গিয়েছিল, একজন উপসর্গ নিয়ে মারা গেছিল এবং ওই দিন কিন্তু জেলায় সর্বোচ্চ 230 জন করোনায় আক্রান্ত হয়েছিল এবং তার আগের দিন 8 জন মারা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়ে এবং সেদিন কিন্তু আক্রান্তের সংখ্যা কম ছিল 86 জন। আমি সার্বিকভাবে যদি বলি, গত 9 দিনে কিন্তু টোটাল ঝিনাইদহের 6 উপজেলা, সেই উপজেলায় 57 জন কিন্তু করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছে এবং যারা বেশিরভাগই কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এবং স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যে গত 9 দিনে 1137 জন কিন্তু নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এবং যার বেশিরভাগ কিন্তু উপজেলা পর্যায়ে। স্বাস্থ্য বিভাগ যেটা বলছে যে আগে যে উপজেলা শহরে আক্রান্তের হারটা বেশি হলেও কিন্তু এখন গ্রামাঞ্চলে এটা ছড়িয়ে পড়েছে। গ্রামের যে মানুষ কিন্তু তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার আসলে কোনো বালাই কিন্তু নেই। আমি গতকাল ঝিনাইদহের সদর এবং হরিণাকুণ্ডু এবং গিয়ে ওখানে কয়েকটি বাজারে ঘুরে দেখেছিলাম। ওখানে গিয়ে একটু গিয়েছিলাম, আসলে সদরের হলিধানি বাজার ছিল, সেটা সাপ্তাহিক বাজার। সেখানে গিয়ে কিন্তু আমি দেখিনি স্বাস্থ্যবিধি আসলে কোনো মানা। ওখানে গিয়ে আসলে অর্ধেকের বেশি মানুষ কিন্তু তারা মাস্ক পরেনি। আসলে স্বাস্থ্যবিধি না মানার কারণেই কিন্তু এই করোনার সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে আসলে স্বাস্থ্য বিভাগ যেটা জানিয়েছেন। আমি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনুর রশিদের সাথে কথা বলছি। তিনি আসলে জানিয়েছেন এই হাসপাতালে যে যারা চিকিৎসাধীন আছেন তাদের কিন্তু অধিকাংশই মাঝবয়সী এবং বয়স্ক এবং মৃত্যুর হার বিবেচনা করলে তারা বলছেন যে অধিক বেশি বয়স্ক মানুষ যারা আছেন তারা কিন্তু এই মারা যাচ্ছে। বয়স একটু 50 বা 45 থেকে 50-এর ঊর্ধ্ব যারা বয়স তারা কিন্তু এখানে আক্রান্ত হচ্ছে এবং শ্বাসকষ্টে মারা যাচ্ছে। এখানে এই বাড়তি রোগীর যে চাপ সামাল দিতে কিন্তু ডাক্তাররাও এবং সংশ্লিষ্ট যারা তারাও কিন্তু হিমশিম খাচ্ছে। এখন পর্যন্ত এই যে গত 10 দিনে যদি বলি, গত 10 দিনে এখানে 4 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন এবং 10 জন সেবিকা এখানে আক্রান্ত হয়েছেন। এছাড়াও আরো 10-এর বেশি স্বাস্থ্যকর্মী যারা স্বাস্থ্য সহায়ক হিসেবে হাসপাতালে কর্মরত আছেন তারাও কিন্তু এখানে আক্রান্ত হয়েছেন। তো আসলে তত্ত্বাবধায়ক বলছেন যে করোনার এই পরিস্থিতিতে করোনার রোগীদের চিকিৎসা দিতে কিন্তু তারা হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ বাড়তি রোগীর চাপে চিকিৎসার সংখ্যা কমের কারণে কিন্তু তারা হিমশিম খেতে হচ্ছে। কারণ স্বল্প সংখ্যক চিকিৎসক নিয়ে তারা যে চিকিৎসা দিচ্ছেন সেটা কিন্তু তারা আসলে তাদেরও সমস্যার মধ্যে আছেন। এখানে কুষ্টিয়া থেকে কয়েকদিন আগে চিকিৎসক এখানে আসার কথা ছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত স্থগিত আছে। তবে ডাক্তার চিকিৎসক তত্ত্বাবধায়ক আসলে আশা করছেন যে এটা কিছুদিনের মধ্যে তারা আবার নতুন করে চিকিৎসক পাবেন এবং তারা আরো ভালোভাবে চিকিৎসা দিতে পারবেন। তো সিভিল সার্জন বলছে যে জেলার যে 6 উপজেলায় করোনা সংক্রমণের হার এটা আসলে কমাতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে, সরকারি যে বিধিনিষেধ এটা তারা বিধিনিষেধ মানতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।
তো এই ছিল ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ। করোনা পরিস্থিতির সর্বশেষ নিয়ে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। মুন্সিগঞ্জের বাওয়ায় মাছের আড়তগুলোতে বেড়েছে ইলিশের সরবরাহ, দামও মোটামুটি সহনীয়। কেজিতে বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1200 টাকা পর্যন্ত, আর ইলিশ কিনতে কঠোর বিধিনিষেধের মধ্যেও ভিড় করছেন ক্রেতারা। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে ঝাঁকে ঝাঁকে ইলিশ, রূপালী ইলিশে ভরপুর আড়তগুলো, দামও ক্রেতাদের নাগালে। কঠোর বিধিনিষেধ সত্ত্বেও ছুটির দিনে ইলিশ ঘিরে এমন উপচে পড়া ভিড়। রাজধানী সহ নানা অঞ্চলের পাইকার আর ক্রেতাদের পদচারণা গোটা হাট জুড়ে। হাটে 2 কেজি ওজনের ইলিশের পসরা ছিল ক্রেতাদের বড় আকর্ষণ। ইলিশের 6 লাভ, জেলের আনন্দ সহিত মাছ ধরতেছে। জায়গা জায়গায় ইলিশ আছে, জেলেরও খুশি, আড়তদারও খুশি। 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। আমরা এখন বারোয়ানি লোকজন এই আড়ত থেকে সরাই দিয়া পাইকারপত্র দূর দূরান্ত নিয়ে আমরা এই আড়ত পরিচালনা করতেছি। গত 30 জুন শেষ হয়েছে ঝাটকা ধরার নিষেধাজ্ঞা। নদীতে বড় হয়েছে ইলিশ। বর্ষায় পদ্মায় পানি বাড়ায় জেলের জালে ধরা পড়ছে ইলিশ। অভিযানে থাকার কারণে এই ইলিশটা বড় হইতেছে, বড় হয়, কিন্তু সামনে সরকার যদি ঝাটকা ধরাটা বন্ধ করে তাহলে এই ইলিশ আমরা 12 মাসই বেচতে পারবো। স্বাস্থ্যবিধি মানতে খোলা মাঠে 200 ক্রেতা সরিয়ে দিয়ে এখন মাছ বিক্রি হচ্ছে 29টি স্থায়ী আড়তে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীর কাঁচা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 15 টাকা পর্যন্ত। কঠোর বিধিনিষেধের প্রভাবে রাজধানীর কাঁচা বাজারে ক্রেতা উপস্থিতি কম থাকাকেই এর কারণ বলছেন বিক্রেতারা। তবে বেড়ে গেছে গরুর মাংসের দাম। মালিবাগ বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। কঠোর বিধিনিষেধ অনুযায়ী বাজার বসানো হয়েছে সড়কে। মাস্ক ছাড়া তেমন কোনো সচেতনতা দেখা না গেলেও বাজারে কমেছে ক্রেতা সমাগম। সবজির পসরা নিয়ে বসা বিক্রেতারা জানালেন সরবরাহে নেই কোনো ঘাটতি, তবে বিক্রি কমায় প্রায় প্রতিদিনই নষ্ট হচ্ছে অবিকৃত সবজি। দাম কমলেও উচ্চ মূল্যেই কিনতে হচ্ছে বলে জানালেন ক্রেতারা। বেচাকেনা কম, বাজারে কাস্টমার নাই। কোনো কোনো আইটেম 10 টাকা কমছে, কোনোটা 15 টাকা কমছে। 5টা বাজার বন্ধ হয়ে গেলে তো ভাই বেচা যায় না, কাঁচামাল পুষে যায়। কাস্টমার কম হয়তো এই কারণে কম। কোনো সবজি 50 টাকার নিচে নেই। আমি একটা লাউ কিনছি 80 টাকা। রাজধানীর এই বাজারে কোনো ঘাটতি না থাকলেও সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ মাছেরই দাম বেড়েছে কেজিতে 50 টাকা পর্যন্ত। তবে বিক্রেতাদের দাবি ওজন ভেদে হালিতে 1.5 থেকে 2,500 টাকা কমে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। আগে 1400-1500 টাকা কেজি, এখন মনে করেন 1200 টাকা কেজি। আমদানি হয়েছে 4 কেজি আগে বিক্রি হয়েছে 1800 টাকা 2000 টাকা কেজি, এখন বিক্রি হইতে আছে 1500 টাকা 1400 টাকা কেজি। বলে কম, কিন্তু আসলে এটা কম না, তুলনামূলকভাবে অনেক বেশি। শুক্রবার হইলে মাছের চাপটা একটু বেশি থাকে, মাছের দাম একটু বাড়তে কিন্তু হয়। যে তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে যদি কেনা যায়। মাংসের বাজারে খাসির মাংস 850 টাকা কেজি দরেই বিক্রি হলেও কেজিতে 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। কুরবানির আগে গরু বেচছে না, দামটা কিনে আনি একটু বেশি তো বাড়বই। বিক্রি কমায় কমতির দিকে রয়েছে দেশি সোনালী ও ব্রয়লার মুরগির দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো হিলির নবাবগঞ্জে পতিত জমিতে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে বাড়ি এক জাতের মালটা চাষ। 4 বিঘা জমি থেকে এবার 200 মন মালটা বিক্রির আশা বাগানির। এদিকে নতুন উদ্যোক্তা তৈরি করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রথম দিকে কৃষক আব্দুল আজিজ শখের বশে 2-1টি মালটার চারা রোপণ করে আশানুরূপ ফল পাওয়ায় এবার 4 বিঘা জমিতে মালটা চাষ করে সাড়া ফেলেছেন এলাকায়। হিলি স্থলবন্দর থেকে 35 কিলোমিটার উত্তরে নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তার এই পতিত জমি। গেল বছর বাগান থেকে 50 মন ফলন বিক্রি করলেও এবার 200 মন মালটা বিক্রির আশা তার। 5-6টা গাছ রোপণ করেছিলাম বাড়িতে খাবার জন্য। তো সেই খাবার গাছে ফল সুস্বাদু হওয়ার পর আমি বাণিজ্যিকভাবে এই পতিত জমি ছিল, এখানে আমার 4 বিঘা মাটিতে আমি 400 গাছ রোপণ করেছি। বাগানটিতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকটি পরিবারের। এখান থেকে উপার্জিত টাকায় বেশ ভালোই চলছে তাদের সংসার। অন্যদিকে বাগান দেখার পাশাপাশি পরামর্শ নিতেও আসছেন স্থানীয়রা। বাগানে আমি কাজ করে আমাদের সংসার ভালোই যায়। আমি এখানে দেখতে আসছি এবং আমার বাসায় কিছু গাছ লাগা হয়েছে, ভালো ফল পাচ্ছি না।
এই জন্য সুপরামর্শ নেওয়ার জন্য এখানে আসছি। মালটার ব্যবসা করি, তাই আমি বাগান দেখতে আসছিলাম যে বাগানটা যদি দরদামে হয় আমি কিনে নিব। এদিকে পতিত জমি কাজে লাগাতে নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল উপজেলা প্রশাসন। আমাদের নবাবগঞ্জে যেন কোনো বেকার যুবক না থাকে, আপনারা এই সমস্ত কাজে এগিয়ে আসুন। আমাদের সরকারের তরফ থেকে, আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের সাহায্য সহযোগিতা করব। প্রথমবারের মতো 4 বিঘা জমিতে 400 মালটার গাছ লাগিয়েছিলেন কৃষক আব্দুল আজিজ। সময় সংবাদ, হিলি। বগুড়ার 2 জন প্রকৌশলী অক্সিজেনের কনসেন্ট্রেটর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। মাত্র 4 টাকা বিদ্যুৎ খরচে ঘন্টায় জমা হচ্ছে 600 লিটার অক্সিজেন। আর একই যন্ত্র থেকে একসঙ্গে 5 জন রোগীকে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া সম্ভব। তবে যন্ত্রটি বাজারজাতের সরকারি নিশ্চয়তা এখনও দেওয়া হয়নি। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। দেশে করোনা রোগীরা যখন অক্সিজেনের অভাবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন, তখন বগুড়া 2 জন প্রকৌশলী অক্সিজেনের কনসেন্ট্রেটর তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন। চারপাশে খোলা হাওয়াকে ব্যবহার করে প্রতি মিনিটে 10 লিটার অক্সিজেন উৎপাদন হচ্ছে এই যন্ত্রটিতে। শুধু উৎপাদনই নয়, একই সঙ্গে এখান থেকে চলবে অসুস্থ মানুষের অক্সিজেন সরবরাহ। উদ্ভাবকদের দাবি, বাতাসে অক্সিজেনের সঙ্গে মিশে থাকা অন্য সব গ্যাসকে সরিয়ে শুধু অক্সিজেন জমা করতে সক্ষম এই যন্ত্র। এই মেশিনটা প্রতি ঘন্টায় প্রোডাকশন হবে 600 লিটার। এখানে কিছু সেফটি ডিভাইস আছে, যে সেফটি ডিভাইসগুলো ধরেন কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। রোগীর নিরাপত্তার কথা চিন্তা করে উন্নত ডিভাইস ব্যবহার করে যন্ত্রটি তৈরি করা হয়েছে। এটি তৈরিতে 65 থেকে 70 হাজার টাকা ব্যয় হয়েছে। আর ব্যবহারে বিদ্যুৎ খরচ ছাড়া অন্য কোনো ব্যয় নেই। অক্সিজেনটা কনসেন্ট্রেট করে এখানে ভিতরে একটা রিজার্ভার আছে, সেই রিজার্ভারের ভিতরে রিজার্ভ করে তারপর আমরা এটা আউটপুট দিয়ে দিচ্ছি। অক্সিজেন ব্যবহারকারী এবং ডাক্তাররা বলছেন এমন উদ্ভাবন সময় উপযোগী। দ্রুত এর বাজারজাত প্রত্যাশা করেন তারা। তাড়াতাড়ি যদি বাজারজাত করা যায়, করোনার যে অক্সিজেনের হাহাকারটা, এর থেকে সাধারণ মানুষ উপকৃত হবে। একটি কনসেন্ট্রেটর দিয়ে শুধুমাত্র বিদ্যুতের খরচ ছাড়া আর অন্য কোনো খরচ নাই। এত স্বল্প খরচে যারা প্রয়োজন তাদের অক্সিজেন পৌঁছে দেওয়া, এটি আসলে সত্যি একটি সুখকর ব্যাপার। উদ্যোক্তারা জানান প্রতিদিন এমন 100টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি করা সম্ভব। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। করোনা ঝুঁকি এড়াতে আসন্ন কোরবানিতে চট্টগ্রাম নগরীতে সীমিত আকারে বসবে পশুর হাট। স্থায়ী অস্থায়ী মিলে হাটের সংখ্যা 6টি করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন সিটি মেয়র। এক্ষেত্রে জনসমাগম কমাতে হাটে ঢোকা এবং বের হওয়ার পথ আলাদা করা সহ ডিজিটাল বিলবোর্ডে গরুর দাম প্রদর্শনের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তবে বেচা কেনা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপি রিপোর্ট। প্রতি বছরে এই সময় ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠত কোরবানি পশুর হাট। কিন্তু এবার করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে বাস্তব পরিস্থিতি ভিন্ন। নগরীর প্রধান হাট সাগরিকা সহ সব হাটই শুনশান। তবে পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে হাট ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 3টি স্থায়ী পশুর হাট সহ মোট 6টি হাট বসানোর পরিকল্পনা করছে। কোভিডের কারণে আমরা বাজারটা একটু সীমিত করে এনেছি। যে জায়গাটা আছে ওইটাকে মধ্যখানে পার্টিশন দিয়ে প্রবেশ দিয়ে আর দিয়ে বের হওয়ার জন্য। তবে হাটগুলোতে সংক্রমণ ঠেকানোর কার্যকারিতা নিয়ে সংশয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বাজার কর্তৃপক্ষের মাধ্যমে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং গরুগুলোর দাম কত এগুলো যে ডিসপ্লের মাধ্যমে আমরা দেখাতে পারি। এ অবস্থায় সারা বছর ধরে বিনিয়োগ করা ব্যবসায়ীরা উদ্বিগ্ন লাভ লোকসানের হিসেবে। বেচাকেনা কিরকম হবে কি আর বিষয়টা নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে আছে আর কি। সব জায়গায় কোরবানি হবে কিনা এটাও আমরা একটা টেনশন আছে। 100% স্যানিটাইজারের ব্যবস্থা করেছি। গরু বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের থাকা বাবার চলাফেরার জন্য সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে আমরা ইনশাল্লাহ সক্ষম হব। প্রতি বছর কোরবানি ঈদে চট্টগ্রামে প্রায় 2,500 কোটি টাকার 3.5 লাখ পশু কেনাবেচা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাতঘরিয়ার একটি খামারেই পাকিস্তানি, আমেরিকান, অস্ট্রেলিয়ান, ব্রাজিলিয়ান, ভারত ও ভুটান এবং দেশি জাতের 300 ষাঁড় কোরবানির জন্য প্রস্তুত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রাব্বি, এই কোরবানি গরুর জন্য একটা মেলা বসেছে এখানে।
এবং রাজা বিক্রমপুরী যেই গরুর কথা বলছিলেন সেটি কিন্তু ফ্রিজিয়ান গরু এবং এই ষাঁড়টিকে তারা খুবই পরম যত্নে এটিকে লালন পালন করা হচ্ছে এবং এটির বয়স মাত্র 2.5 বছর। এই 2.5 বছরে কিন্তু এটির ওজন 1200 কেজি এবং তারা এটির দাম হাঁকছে 20 লাখ টাকা এবং এই ফ্রিজিয়ান গরুটিকে তারা বিক্রির জন্য নানা রকম কাস্টমাররা ইতিমধ্যে আসা শুরু হয়ে গেছে এবং এই গরুটি শুধু নয়, এখানে কিন্তু এরকম 300 গরুর যে লালন পালন করছে, এখানে 1500 গরু আছে কিন্তু এখানে বিক্রির জন্য, কোরবানিতে বিক্রির জন্য তৈরি রাখা হয়েছে 300 গরু। এর মধ্যে কিন্তু বৈচিত্র্যপূর্ণ অনেক গরু আছে আপনি দেখছেন এবং সামনে একটি গুড্ডি গরু আমরা দেখছি যেটি ছোট জাতের ভুটান থেকে আনা হয়েছে এই জাতটি এবং এর বাইরে কিন্তু এখানে বৈচিত্র্যপূর্ণ জাতের মধ্যে যে ব্ল্যাক অ্যাঙ্গাস যেটি আপনার খুবই বিখ্যাত জাত এবং পাকিস্তানি এই শাইওয়াল জাত রয়েছে এখানে এবং সেগুলো কিন্তু খুবই আকর্ষণীয় সার এবং ব্রাজিলের যে ঘির, সেই বিখ্যাত ঘির জাতের গাভী কিন্তু এখানে রয়েছে। তারপর ইতালি থেকে আনা হয়েছে চীনা ইতালিয়ান, এরকম নানা রকম গাভীতে কিন্তু পূর্ণ করা রাখা হয়েছে এখানে এবং সারগুলো যেগুলো কোরবানির জন্য তৈরি রাখা হয়েছে সেগুলো কিন্তু এখানে খুবই নিয়মের মধ্যে পরিচর্যা করা হচ্ছে এবং ডাস ডেইরি নামে যে ফার্মটি হয়েছে সেটি তারা দাবি করছেন যে দেশের অন্যতম একটি ফার্ম, যে ফার্মে তাদের 1500 যে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের দেশি বিদেশি এই গরু রয়েছে এখানে। এর বাইরেও কিন্তু তাদের এখানে রয়েছে প্রচুর এখানে ছাগল রয়েছে, খাসি রয়েছে এবং এবারে বিক্রির জন্য কিন্তু 250টি ভেড়া তারা তৈরি রেখেছেন এবং 200 খাসি রেখেছেন উন্নত জাতের এবং দেশি জাতের। এই যে তাদের বিশাল এক পরিকল্পনা, তারা বলছিলেন যে শুধু এখান থেকে দুধ উৎপাদন নয়, যে প্রতিদিন যে 2000 লিটার তারা দুধ উৎপাদন করেন, এর বাইরে কিন্তু যে মাংসের যে যোগান সেটি দেবার জন্য এবং অর্গানিক পদ্ধতিতে যে সার তৈরি করছেন সেই সারগুলোকে যাতে ভোক্তাদের কাছে পৌঁছাতে পারেন সেজন্য কিন্তু তাদের এই প্রচেষ্টা। এবং তারা বলছিলেন যে এবার করোনার কারণে যে গরুর হাট হচ্ছে না তাতে কিন্তু তারা খুব চিন্তিত নন, তবে তারা এই অনলাইনে এবং বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু ইতিমধ্যেই অর্ডার পাচ্ছেন এবং তারা বলছেন যে করোনার কারণে অনেকের হাতে পর্যাপ্ত পয়সা নেই, তারপরেও তারা চাচ্ছেন যে যতটুকু সহনীয় দামে তারা এই সারগুলো ভোক্তাদেরকে পৌঁছাতে এবং যে বৈচিত্র্যপূর্ণ সারগুলো তৈরি করা হয়েছে, তারা বলছিলেন এখানে কিন্তু কোনো রকম মানে নিয়মের বাইরে কোনো সার নেই, যেগুলো মানবদেহের উপকারের মধ্যে আছে সেইভাবে কিন্তু তারা তৈরি করেছেন এবং তাদের যে বৈজ্ঞানিক যত প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করবার চেষ্টা করছেন এবং এখানকার যে প্রাণী সম্পদ যে বিভাগ রয়েছে তারা কিন্তু নিয়মিত পরিচর্যা করছেন এবং এখানে স্থায়ীভাবে একজন চিকিৎসক রয়েছেন, যে চিকিৎসক এগুলো পরিচর্যা এবং চিকিৎসা দেওয়া, ভ্যাকসিন দেওয়া, এই যাবতীয় কাজগুলো তারা করে থাকেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে গুড্ডি গরুটি কিন্তু ভুটান থেকে যেটি বলা হচ্ছে জানা হয়েছে এবং এর বাইরেও কিন্তু এখানে মীর কাসিমের ধবল গাইও রাখা হয়েছে এবং বৈচিত্র্যতা যত রকমের দেশীয় প্রজাতি আছে সেইগুলো কিন্তু এখানে এনে সেগুলোকে বংশ বৃদ্ধি করা এবং এগুলোকে যেগুলো সার সেগুলোকে কোরবানির জন্য তৈরি করা এবং যেগুলো গাভী আছে এবং এগুলো পর্যায়ক্রমে এই যে দেশের কল্যাণের জন্য যে কাজগুলো সেগুলো কিন্তু করবার চেষ্টা করছেন এখানকার যেটি এই উদ্যোক্তা সাজ্জাতুর রহমান এবং তিনি বলছিলেন যে এই যে ডেইরি ফার্ম এটি যত ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং দেশে যে মাংসের যে এবং দুধের যে চাহিদা সেটি যেন পূরণ করতে পারে। তো এই ছিল এখানকার সর্বশেষ রাব্বি। মুন্সিগঞ্জের একটি খামার থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বাগেরহাটে ভুয়া ঠিকানা ব্যবহার করে একাধিক বিয়ে এবং লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া মারুফ শেখ নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। প্রতারণার শিকার এক নারীর মামলায় বৃহস্পতিবার রাতে খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে সোপর্দের পর 3 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কখনো সেনাবাহিনীর মেজর, কখনো গোয়েন্দা, আবার কখনো
র্যাব কর্মকর্তা, কিংবা প্রয়োজন মতো নিজেকে ক্ষমতাশালী ব্যক্তি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে কোটিপতি হওয়াই তার স্বপ্ন ছিল। পুলিশ জানায় ২০২০ সালের ১৫ জুন বাগেরহাটের শরণখোলার জেসমিনকে বিয়ে করে মারুফ। কাবিননামায় ব্যবহার করা হয় ভুয়া ঠিকানা। বিয়ের পর স্ত্রীর স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় তার স্ত্রী শরণখোলা থানায় মামলা করলে বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয় মারুফ। জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে করে অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে সে। সে বলছে আমি গোয়েন্দা বিভাগের মেজর, আমারে বলছে 2 লাখ টাকা দাও, আমারে ঘরে কাজ করাবো বিল্ডিং এ। কিছুদিন হয়ে গেছে, আবার বলে যে আমারে আর 2 লাখ টাকা দাও, বিল্ডিং কমপ্লিট করতে পারিনি আর আমি তো বেতন পাচ্ছি না। বলছে যে আপনার আর্মি মেজর ভালো ছেলে, আমি তো বিশ্বাস করছি ওর কথায়। এছাড়াও সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় ভুক্তভোগীরা। সেনাবাহিনীর চাকরির কথা কইয়া আমার কাছে কিন্তু 7 লাখ টাকা নিছে। 3,17,000 টাকা নিয়েছে আমার এই ছেলের চাকরি দেবে এই কইয়া। প্রতারণা মামলায় গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে ইতিমধ্যে জেসমিন আক্তার ছাড়াও আরও 4 জন মহিলাকে এরকম প্রতারণার মাধ্যমে বিয়ে করেছেন এবং বিভিন্ন অঙ্কের টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তার মারুফ শেখ বাগেরহাট সদরের শ্রীঘাট এলাকার বাসিন্দা। বিডিআরের সৈনিক পদ থেকে 2014 সালে চাকরিচ্যুত হয় সে। সময় সংবাদ, বাগেরহাট। মাগুরায় গড়াই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীপুরের বেশ কয়েকটি গ্রাম। নদী গর্ভে বিলীন হয়ে গেছে অন্তত আধা কিলোমিটার এলাকা। ধোরারনগর, ঘোষিয়াল, মহেশপুর গ্রামের ফসলের জমি ও রাস্তাঘাট নদীর স্রোতে তলিয়ে যাচ্ছে। ভাঙন অব্যাহত থাকায় নদী পাড়ের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড কয়েকটি স্থানে জিও ব্যাকফিল ও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় স্থায়ীভাবে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমার 20 পাখি জমি ছিল, সব নদীতে ভাঙি চলে গেছে। 10 দিনের লোরাম হয়েছে, সেই আর ঘর বাড়ি সব চলে যাচ্ছে। প্রতি বছরে এইরকম লেখি পড়ে নিয়ে যায়, তা তো কোনো গাঙের কোনো কাজ করবার দেয়নি। এই এলাকায় আমাদের একটা স্থায়ী কাজ করার জন্য প্রজেক্ট ইতিমধ্যে পাইপলাইনে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহৎ উদ্যোগে যারা দুর্নীতি ও অনিয়ম করেছেন তারা কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। গতকাল সকালে খাগড়াছড়ির মহালছড়িতে সরেজমিনে আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম তদন্ত করতে এসে তিনি এই মন্তব্য করেন। এরপর তিনি কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা বলে চৌড়াছড়ি এলাকায় গৃহদান কর্মসূচির অধীনে নির্মিত গৃহগুলোর গুণগত মান যাচাই করেন। সময় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে খাগড়াছড়ির মহালছড়িতে প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম উঠে আসার পরপরই শুরু হয় এই তদন্ত। নজরে এসেছিল, আপনারা নিয়ে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যে হ্যাঁ আমাদের নজরে এসছে এবং আমরা এটাও ছাড় দিচ্ছি না, কোনো কিছু ছাড় দেওয়া হচ্ছে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতকাল বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। এ সময় তিনি নিহত শ্রমিকদের স্বজনদের পরিবারের যাতে সচ্ছলভাবে চলতে পারে সে ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সময় ঘটনাস্থল পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন আগুনের ঘটনা তদন্তে র্যাবের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। আমাদের আছেন জেলা প্রশাসক নিজেও এখানে, আপনারা যারা সাংবাদিক বৃন্দ, গণ অফিসাররা এখানে আছেন, যারা মালিক পক্ষ আছে মালিক পক্ষের সঙ্গে আমি কথা বলে একসঙ্গে কথা বলে, কারণ এমন একটা কম্পিটিশন দিতে হবে যারা শ্রমিক পক্ষ যাতে খুশি থাকে। এই তদন্তের মাধ্যমে কারা দায়ী, কাদের নেগলিজেন্সের কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং কাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এটা অবশ্যই বেরিয়ে আসবে। দিনাজপুরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। লকডাউন চললেও রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল যেন স্বাভাবিক সময়ের মতোই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধা মানছে না কেউই। এই মুহূর্তে হাসপাতাল রোড এলাকায় আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, আপনি জানেন যে সর্বখানে আপনার লকডাউন চলছে
দিনাজপুরে কিন্তু লকডাউন চললেও কিন্তু আপনার এখানে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার কিন্তু কোনো ক্রমেই কমছে না। বিশেষ করে আপনাকে জানাতে পারি যে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছোটোখাটো যানবাহন এবং মানুষজন স্বাভাবিকভাবে চলাচল শুরু করে। লকডাউন কেউ বিধিবিধান মানতে চায় না। এখানে যে বিষয়টি আপনাকে জানাতে পারি যে দিনাজপুরে আপনার সংক্রমণের যে হার, সেই হারটা কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার বাড়ছে। আর জেলা প্রশাসনের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নের জন্য এখানে তারা টিম হিসাবে দিনাজপুরের যে প্রবেশ রুট সেখানে তারা বিভিন্ন পয়েন্টে পুলিশ তারা মোতায়েন করেছেন। তারপরেও মানুষজন কিন্তু অপ্রয়োজনীয় বা বিনা কারণে তারা ঘর থেকে বের হচ্ছেন। তারা সব জায়গায় তারা বিতরণ করছেন। বিশেষ করে এখানে বড় মাঠে যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু কোনো স্বাস্থ্যবিধি হচ্ছে না। আপনাকে এই ভাবে আপনি জানিয়ে রাখেন জেলা প্রশাসনের কাছ থেকে আমরা পেয়েছি সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 7 দিনে 1280 জন এবং সংক্রমণের হার গড়ে তারা বলেছেন 33.75%। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 15 জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন 26 জন। এটি 7 দিনের রিপোর্ট। কিন্তু গতকাল আমরা যেটি পেয়েছি সেটা দিনাজপুরে আপনার আক্রান্তের সংখ্যা কিন্তু আপনার 123 জন। মোট টেস্ট করোনা পরীক্ষা হয়েছে 487 জন। এ পর্যন্ত দিনাজপুরে যে মৃত্যু যে মারা গেছে সেটা হচ্ছে 188 জন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখন কিন্তু দিনাজপুর শহরে লকডাউন চলছে। পাশাপাশি এখানে লকডাউন বাস্তবায়নের জন্য পুলিশ, সেনাবাহিনী, বিজেপি, র্যাব এবং আনসার মোতায়েন রাখা হয়েছে। তারা বিভিন্ন পয়েন্টে তারা যাচ্ছেন, কিন্তু তখন যারা যে মুহূর্তে তারা রাস্তায় বের হচ্ছেন আমরা দেখছি যে লোকজন রাস্তাঘাট ফাঁকা হয়, আবার ওরা চলে যাওয়ার পরে আবার দেখি আগের অবস্থায় ফিরে আসে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখন কিন্তু দিনাজপুরের যে 13টি উপজেলা রয়েছে সে 13 উপজেলায় কিন্তু করোনা সংক্রমণের হার কিন্তু বাড়ছে। এই কারণেই যে প্রতি ঘরে ঘরে জ্বর, সর্দি, এটি কিন্তু আমরা এই লক্ষণগুলো আমরা লক্ষ্য করছি। এবং পাশাপাশি আপনাকে বলতে পারি দিনাজপুরে করোনা চিকিৎসার জন্য এখানে যে ডেডিকেটেড হাসপাতাল রয়েছে এম আব্দুল রহিম মেডিকেল কলেজ, সেখানে শয্যার সংখ্যা ছিল 100, সেটাকে বৃদ্ধি করে তারা 135টি করেছেন। পাশাপাশি জেনারেল হাসপাতাল, এখানে কোভিড রোগীদের চিকিৎসার জন্য 35টি বেড করা হয়েছে। এছাড়া আমাদের এখানে যে 13টি উপজেলা রয়েছে সেই উপজেলা হাসপাতালগুলোতেও আপনার কোভিড রোগীদের চিকিৎসার জন্য আপনার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানেও কিন্তু আপনার 45 জন রোগী ভর্তি রয়েছেন। তো আমরা যে বিষয়টি আপনাকে বলতে পারি সেটি হচ্ছে যে করোনা সংক্রমণের হার যেভাবে বাড়ছে, এখানে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু বারংবার এই কথাটি বলে আসছিলেন যে এইভাবে যদি রোগীর সংখ্যা বা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে কিন্তু আপনার চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে। তারপরেও জেলা সিভিল সার্জন বলছেন এখানে সব রকম তাদের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে তিনি বলেছেন যে অক্সিজেন সিলিন্ডার, হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর এসব পর্যাপ্ত রয়েছে। তারপর আমরা দেখেছি যে এখানে করোনা আক্রান্ত হয়ে যে মারা যাচ্ছেন সেই খবরগুলো আমরা পাই, কিন্তু করোনা উপসর্গ নিয়ে যে প্রতিদিন 10 জন 20 জন করে মারা যাচ্ছে সেই তথ্যগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তবে এই লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের যে কঠোর অবস্থানের কথা বলা আছে সেটিকে আরও জোরদার করার জন্য যারা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব আছেন তারা কিন্তু বারবার বলছেন এটিকে আরও জোরদার এবং আর একটু হার্ড লাইনে যেতে হবে। আমার কাছ থেকে করোনা পরিস্থিতি নিয়ে এবং লকডাউন পরিস্থিতি নিয়ে সর্বশেষ এই ছিল রাপি। করোনা পরিস্থিতির সর্বশেষ নিয়ে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। এদিকে করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে বেড়েছে অনলাইন ব্যবসা। নতুন নতুন উদ্যোক্তা লাভবান হচ্ছেন অনলাইনের মাধ্যমে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য বিক্রি করে। আর সময় মতো এসব পণ্য পেয়ে খুশি ভোক্তারাও। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা শহরের আশ্রমপাড়া এলাকার দম্পতি জনি ও জিম্মি। এই দম্পতি করোনার আগে শহরের একটি ভাড়া দোকানে শিশুদের পোশাক বিক্রি করে আসছিল, কিন্তু করোনায় লকডাউনের কারণে লোকসানে পড়েন। পরবর্তীতে তারা ফেসবুকের মাধ্যমে গ্রুপ খুলে রান্না করা খাদ্য সামগ্রী বিক্রির উদ্যোগ নেয়। ও খাবার তৈরি করে, আমি
খাবারটা ডেলিভারি দিই। আমাদের প্রোডাক্টের মানটা ভালো, আমরা বাসায় তৈরি করছি, দ্রুত সময় পৌঁছে দিই এবং সেজন্য তারা আমাদেরকে আবার পুনরায় অর্ডার দেয়। অনলাইনে কিংবা ফোন কলে অর্ডার নিয়ে বাড়ির রান্না করা খাবার মুহূর্তেই পৌঁছে দিচ্ছেন। এতে দিন দিন তাদের এই অনলাইন ব্যবসার প্রসার ঘটছে। তাদের দেখে এখন অনেক তরুণ উদ্যোক্তা ঝুঁকছেন এমন ব্যবসায়। করোনা প্রতিরোধে এই অনলাইন যে সিস্টেমটা, এটা অনেক বড় কার্যকর ভূমিকা রাখছে। অনলাইনে অর্ডার করলে আমরা মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই। এই রাইডারে কাজ করে আমরা পার্ট টাইম একটা ইনকাম করতে পারতেছি। এছাড়া করোনা পরিস্থিতিতে নামি দামি প্রতিষ্ঠানগুলো জেলা শহরে শাখা খুলে বসেছেন। ফলে এলাকায় অনেকের কর্মসংস্থানও হয়েছে। খণ্ডকালীন চাকরির সুযোগ পেয়ে কেউ কেউ লেখাপড়ার খরচ জোগানোর পাশাপাশি সংসারে আয়ের উৎস হিসেবে ভূমিকা রাখছেন। মোটামুটি ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। আর গ্রুপ ভিত্তিক যেহেতু অনলাইনটা এখন, তো গ্রুপে পোস্ট করার কারণে বা নিজস্ব পেজে বা নিজের প্রোফাইলে পোস্ট করার কারণে অনেক সাড়া পাওয়া যায়। মানুষজন ঘরে থাকছে, সেক্ষেত্রে তাদের অনলাইনের প্রতি আগ্রহটা একটু বেশি। গেল এক বছরে কেবল ঠাকুরগাঁও জেলাতেই শতাধিক তরুণ উদ্যোক্তা অনলাইনে ব্যবসা শুরু করেছেন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। মাদারীপুরে কঠোর লকডাউনে ঘর থেকে বের হতে না পারায় মানবেতর জীবন কাটাচ্ছে গুচ্ছ গ্রামের ৩ শতাধিক পরিবার। হতদরিদ্র পরিবারগুলোর দাবি পাননি সরকারি কোনো সহায়তাও। যদিও জেলা প্রশাসনের দাবি 333-তে কল দিলে দ্রুতই মিলছে ত্রাণ সহায়তা। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। আমেনা বেগম স্বামী এসকেন ব্যাপারী মারা গেছেন কয়েক বছর আগে। 4 সন্তান নিয়ে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। কঠোর লকডাউনেও সেটি বন্ধ হয়ে গেছে। 2 দিন ধরে জ্বলছে না চুলা। কি দিয়ে রান্না করবো, কি দিয়ে কি করবো, বাচ্চারা কাঁদতে আছে ঘরে বসে, স্বামী গেছে মর গিয়া, মানে পোলাপান নাতি নাতকুন নিয়ে কেমনে বাঁচমু। একই অবস্থা লিটন হোসেনেরও। ভ্যান চালিয়ে সংসার চালালেও লকডাউনে বাইরে যেতে পারছেন না। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায়। করোনার কারণে আমি ভ্যান চালাতে পারতেছি না, আমার ভ্যানের চাকও ঘোরে না, আমার সংসারের চাকও ঘোরে না। শুধু আমেনা বেগম আর লিটন হোসেনই নন, তাদের মতো মুস্তাফিজুর রহমান, রেজাউল মুন্সি, ফরিদা বেগম সহ অন্তত 312টি পরিবার বসবাস করে মাদারীপুর সদর উপজেলার পেয়ারাপুরের গুচ্ছ গ্রামে, যাদের অধিকাংশই দিনমজুর। করোনাকালে কাজ না থাকায় সরকারি ত্রাণের অপেক্ষায় পরিবারগুলো। আমি আচার বেচকে খাই, আমার পরিবারে 6 জন লোক, আমরা অনেক কষ্টে আছি। দল ভিক্ষা করবো, আমরা খাইতে আছি, এই সমস্যাও আমার আছে বাবা, আমরা কোনো সাহায্য মেলা আমরা পাইনি। না খাইয়া কষ্ট করে থাকি, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট দিন যায়। বাজার না খাইতে বলে আমরা কেমনে চলবো? একবেলা খাইলে 2 বেলাই না খাইতে লাগে। জেলা প্রশাসক জানান, প্রশাসনের জরুরি সেবা 333-তে কল দিলে দ্রুত মিলছে সরকারি ত্রাণ সহায়তা। লকডাউনে যারা নিম্ন আয়ের মানুষ যারা আছে, তাদেরকে আমরা প্রায়োরিটি বেসিসে 333-তে যে আবেদন করে তাকে আমরা ত্রাণের ব্যবস্থা করছি। করোনা মহামারীতে জেলায় গত মার্চ থেকে জুন পর্যন্ত 8,14,52,600 টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা 1,75,262 পরিবারের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বিতরণ করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। সময় সংবাদ, মাদারীপুর। চলমান লকডাউনে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কুড়িগ্রামে 100 পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে রংপুর সেনানিবাসের 72 পদাতিক ব্রিগেডের 30 বীর ব্যাটালিয়ন। গতকাল সকালে ধরলা সেতুর পূর্ব পাড়ে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কে স্বাস্থ্যবিধি মেনে ধরলা নদীর অববাহিকার পৌরসভা ও পাঁচগাছি ইউনিয়নের পরিবারগুলোকে এই সহায়তা দেওয়া হয়। এছাড়াও ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিধবা হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন 7 পদাতিক ডিভিশনের 22 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা। কাঠালিয়া সদর, দক্ষিণ আউর, পশ্চিম আউর ও চিংড়াখালী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যবিধি মেনে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন সেনা সদস্যরা। লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য 10 টাকায় হাটবাজারের আয়োজন করেছে মোংলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল সকালে পৌর ভবনের সামনে 1.5 শতাধিক মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। দক্ষিণ হাওয়া সাহিত্য পরিষদ নামের সংগঠনের উদ্যোগে প্রতি সপ্তাহে 10 টাকার বিনিময়ে বাজার দেওয়া হবে বলে জানান স্বেচ্ছাসেবীরা। এর মধ্যে রয়েছে 1 কেজি আলু, আধা কেজি করে পেঁয়াজ, মিষ্টি কুমড়া, পটল সহ 7 ধরনের পণ্য। সাধারণ মানুষ
লকডাউনে অত্যন্ত কষ্ট করছে, এনারা ঠিকমতো বাজারঘাট করতে পারছেন না। আমরা এই জন্য এই বিষয়টা চিন্তা করে মাত্র 10 টাকার বিনিময়ে 7টা আইটেমের কাঁচা বাজার দিচ্ছি। একটা মানুষ, একটা পরিবার অন্তত যেন 3 দিনের খাবার পায়। লকডাউনে বরিশাল নদী বন্দরে প্রতি রাতে 250 ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন স্থানীয় সাংবাদিকরা। করোনা শুরুর পর থেকেই সারা দেশের অভুক্ত মানুষগুলো সন্ধ্যার পর থেকে জড়ো হতে থাকেন বরিশাল নদী বন্দরে। রাত 8টা থেকে লাইন দিয়ে খাবারের জন্য অপেক্ষা শুরু করেন তারা। রাত 9টার মধ্যে মিনি ট্রাকে পৌঁছে যায় খাবার। যতদিন সম্ভব ততদিন খাবার চালিয়ে নেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা। এই মহৎ কাজে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জেলা প্রশাসকের। প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার। করোনার 2 ডোজ ভ্যাকসিন নেওয়াদের জন্য হোটেল কোয়ারেন্টাইন বাতিল করল দেশটি। এখন থেকে ছুটি কাটিয়ে কাতারে ফিরলে 2 ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের জন্য উঠিয়ে নেওয়া হয়েছে হোটেল কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক ব্যবস্থা। তবে যারা ভ্যাকসিন নেননি তাদের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনা সংক্রমণ কমতে থাকায় বেশ কিছু বিধিনিষেধ প্রত্যাহার করেছে দেশটির সরকার। বাতিল করা হয়েছে 2 ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের হোটেল কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এতদিন 2 ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও বাংলাদেশ সহ বেশ কিছু দেশের জন্য বাধ্যতামূলক ছিল হোটেল কোয়ারেন্টাইন। তবে এখন থেকে 2 ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা ছুটি কাটিয়ে কাতার ফিরলে থাকতে হবে না হোটেল কোয়ারেন্টাইনে। কাতার সরকারের এমন পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। যারা কাতার থেকে দ্বিতীয় ভ্যাকসিন দিয়ে দেশে গেছে তারা কাতারে আসার পর কোয়ারেন্টাইনে থাকতে হবে না, এই খবরে আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। কোয়ারেন্টাইনে থাকা লাগবে না এমন আইন পাশ করায় কাতার সরকারকে অভিনন্দন। যারা 2 ডোজ ভ্যাকসিন দিয়েছে তাদের জন্য কাতারের হোটেল কোয়ারেন্টাইন বাতিল করা হয়েছে। এ নিয়ে আমরা কাতার প্রবাসীরা অনেক খুশি। নতুন নিয়মানুসারে কাতার আসার ফ্লাইটে ওঠার 12 ঘন্টা আগে এহতেরাজ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে একটি অনুমতিপত্র করে নিতে হবে। তবে যারা করোনা ভ্যাকসিন নেননি তাদের ক্ষেত্রে কাতারে আসার আগে হোটেল কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সময় সংবাদ, কাতার। জার্মানিতে পরিকল্পিত টিকাদান কর্মসূচি এবং নমুনা পরীক্ষা সহজলভ্য হওয়ায় দেশটিতে করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তারপরও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কা কাটছে না স্থানীয় প্রবাসীদের। বিস্তারিত বিটু বড়ুয়া রিপোর্টে। জার্মানিতে পুরোদমে চলছে করোনার ভ্যাকসিন কার্যক্রম। সরকারি ও বেসরকারি উদ্যোগ ছাড়াও দেশটির সাধারণ চিকিৎসকদের চেম্বারে টিকাদান কর্মসূচিতে গতি আসায় ভাইরাস এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এছাড়াও জার্মানির পথে ঘাটে বাজারে চোখে পড়বে করোনা পরীক্ষার অস্থায়ী কেন্দ্র, যেখানে মাত্র 15 মিনিটেই জানা যায় শরীরে ভাইরাসটির অস্তিত্ব আছে কিনা। কোভিডকে রুখতে দেশটির স্বাস্থ্য খাতের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। করোনা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে জার্মান সরকারের সব সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দেখুন, টিকা নেওয়া মানুষের সংখ্যা এখন কিন্তু বাড়ছে এবং দেশ জুড়ে করোনা পরীক্ষার উপকরণ এখন অনেকটাই সহজলভ্য। কবে ভাইরাস চলে যাবে তা জানি না, তবে নানামুখী উদ্যোগে এখন কিছুটা হলেও স্বস্তিতে আছি। অন্যদিকে ব্রাজিল, ব্রিটেন কিংবা দক্ষিণ আফ্রিকার করোনার চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে স্থানীয়দের পাশাপাশি শঙ্কিত দেশটিতে বসবাসরত প্রবাসীরাও। ভারত থেকে আসা ডেল্টা ভেরিয়েন্ট এটা আমাদের এই জার্মানির নর্থ ওয়েস্টফালেনে চলে আসছে এবং সেটা দেখা দিয়েছে কয়েকটা স্কুলে। সেই স্কুলে দেখা দেওয়াতে ছাত্রছাত্রীর বাবা মারা খুব শঙ্কাজনকভাবে বিপদগ্রস্ত আছে। যারা রিসেন্টলি ভারত থেকে আসছে তাদের কাছ থেকে অন্তত দূরত্ব বজায় রাখলে হয়তো আমরা কিছুটা প্রতিরোধ করতে পারবো। করোনা পরিস্থিতি আরো ভালো হলে বিধি নিয়মে আরো শিথিল করার পরিকল্পনা করছে ম্যার্কেল সরকার। এরই ধারাবাহিকতায় 2 ডোজ টিকা নেওয়াদের ক্ষেত্রে মাস্ক পরার বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টিও মাথায় রেখেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর স্পেনের রাজধানী মাদ্রিদ সহ বড় বড় শহরগুলো। শহরটি যেন ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও চিত্র রিপোর্ট। স্পেনে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেশ কয়েকদিন আগেই মাস্ক পরা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। এরপর থেকেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন স্পেনের পর্যটন কেন্দ্রগুলোতে। উত্তর পূর্ব ইউরোপের দেশগুলোতে শীতের প্রকোপ বেশি থাকায় সেসব দেশে ভ্রমণ পিপাসুরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে গ্রীষ্মকালে রৌদ্রোজ্জ্বল দেশ স্পেন ভ্রমণের জন্য। I'm from Belgium and we are in Madrid and Parque Tío Pío.
and it's really great here in Huidobit. স্পেনের অর্থনীতি মূলত পর্যটক নির্ভর। করোনার প্রভাবে ঝিমিয়ে পড়েছিল দেশটির পর্যটন ব্যবসা। দীর্ঘদিন লকডাউনের বেড়াজালে আটকে থাকায় হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ব্যবসায়ও নেমেছে ধস। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে আর ট্যুরিস্টদের আগমনে খুশি স্থানীয় ও প্রবাসীরা। স্পেনে পর্যটকরা আবার নতুন করে আসতে শুরু করেছে। আমরা এই প্যান্ডামিক গুলো, আমরা করোনাকে অতিক্রম করতে সক্ষম হয়েছি। এখন আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। বর্তমানে আমাদের ব্যবসা একটু উন্নতির দিকে চলে যাচ্ছে। এই অবস্থা বিদ্যমান থাকলে বিগত দিনের লোকসান অনেকখানি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। সময় সংবাদ, স্পেন। শিল্প সাহিত্য সহ জ্ঞান বিজ্ঞান প্রসার কিংবা চর্চার জন্য অন্যতম শহর কলকাতা। এর গুরুত্বপূর্ণ একটি অংশ কলকাতা থিয়েটার। কিন্তু এবার মহামারী করোনার প্রভাব পড়েছে সেখানকার থিয়েটার অঙ্গনেও। করোনা সংকটে বন্ধ রয়েছে থিয়েটার পাড়ার হল। কেমন আছে সেই কলকাতার থিয়েটার পাড়া? বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। 1969 সালে যাত্রা শুরু করে ঐতিহাসিক তপন থিয়েটার হল। উত্তম কুমারের নিজের শ্যামলী নাট্যগোষ্ঠীর বহু নাটক মঞ্চস্থ হয়েছে এখানে। সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়ের অসংখ্য নাটকও হয়েছে। কিন্তু মহামারীকালে এখন থিয়েটারটি বন্ধ রয়েছে। খুব খারাপ অবস্থা, হল সব বন্ধ, যেহেতু আমাদের কাজও নেই, আমরা লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রয়েছি। কোনো কাজ বাজ নেই, হলে চুপচাপ বসে থাকি। খুব আর্থিক অবস্থা খুবই খারাপ। কলকাতায় সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ অংশ থিয়েটার পল্লী। প্রখ্যাত অভিনেতা উৎপল দত্ত, শম্ভু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, বিজন ভট্টাচার্য, মনোজ মিত্র, তৃপ্তি মিত্র, কৌশিক সেন কিংবা স্বাতিলেখা সেনগুপ্ত ছাড়াও প্রথম সারির অভিনেতাদের বেশিরভাগই এসেছেন থিয়েটার থেকে। মহামারী করোনা গ্রাস করেছে কলকাতার থিয়েটার পল্লীকেও। চলচ্চিত্র, টেলিভিশন এবং হলের ফেসবুক, ইউটিউবের কল্যাণে এমনিতেই থিয়েটার হলগুলোতে নাটক প্রদর্শন প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। আগামী ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, কিন্তু আমরা যদি একসাথে হাতে হাত মিলিয়ে থাকি তাহলে এই পরিস্থিতির উন্নতি হবে। এই অদৃশ্য দৈত্য বা রাক্ষস আমাদের পৃথিবী থেকে বিদায় নেবে। আমরা নতুন করে আবার থিয়েটারকে নিয়ে বাঁচতে পারবো। কলকাতায় কম বেশি প্রায় 3 থেকে 3.5 হাজার নাটকের দল রয়েছে। অর্থনৈতিক কারণে দল না চালাতে পেরে বন্ধ করে দিয়েছেন অনেকেই। আর যারা প্রাণপণ চেষ্টা করে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তারাও বর্তমান করোনা পরিস্থিতিতে পড়েছেন সংকটে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি পাইপলাইনে সাইবার হামলার ঘটনায় রাশিয়াকে যথাযথ ব্যবস্থা নিয়ে তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক ও জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ডের ঝুঁকিতে রাশিয়ার পাশাপাশি চীন ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের সাইবার হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছে বাইডেন সরকার। দেশটির সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ লাইনগুলোর অন্যতম কলোনিয়াল পাইপলাইনে সাইবার হামলায় বিপুল তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় জরুরি অবস্থা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন বাইডেন। আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে এর জন্য মস্কোর দিকেই আঙুল তোলা হয়। তবে শুক্রবারের ফোনালাপে সেই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাশিয়ার প্রেসিডেন্টকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। একই দিনে চীনের সামরিক বাহিনী ও উইঘুর মুসলিমদের উপর নির্যাতনে জড়িত থাকা এবং রাশিয়া ও ইরানের রফতানিতে সহযোগিতা করা 34টি কোম্পানি ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া মার্কিন প্রযুক্তি ইরানে রফতানির কারণে 8 ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় আনার পাশাপাশি রুশ সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার জন্য 7 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত চীন, ইরান ও রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা দেশগুলোর সরকার, কোম্পানি ও ব্যক্তিবর্গকে জবাবদিহিতার আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। আয়ারল্যান্ডের
কর্ক কাউন্টির মিজেনহেড, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ভিড় করেন দেশি বিদেশি বহু পর্যটক। বিধিনিষেধ না থাকায় স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও সেখানে ঘুরতে যান। আয়ারল্যান্ড থেকে মিজেনহেডের সেই অপরূপ সৌন্দর্য তুলে ধরছেন সহকর্মী সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিমের সর্বশেষ সীমান্ত মিজেনহেড। নীল আকাশ, আটলান্টিক মহাসাগরের নীল পানি আর পাথুরে পাহাড়ের উঁচু নিচু আঁকাবাঁকা পথের সবটুকুতেই যেন স্রষ্টার নিপুণ ছোঁয়া। এখানে রয়েছে আবহাওয়া স্টেশন, সিগন্যাল স্টেশন ও একটি লাইট হাউস। মিজেনহেডের সৌন্দর্য উপভোগে দেশি বিদেশি পর্যটকদের অপেক্ষা করতে হয়েছিল 19 দশক পর্যন্ত। 1907 সালে কংক্রিটের একটি সেতু মূল দ্বীপটিকে এক করে রূপমাধুরী বাড়িয়েছে বহুগুণ। তবে পর্যটকদের জন্য এটি পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয় 1998 সালে। সে থেকেই এর নাম ছড়িয়ে পড়ে চারপাশে। মিজেনহেডের অপরূপ এই সৌন্দর্যকে আলিঙ্গন করতে বাংলাদেশিরাও ছুটে আসেন এখানে। আয়ারল্যান্ডে যারা আছেন, যারা এখনো মিজেনহেডে আসেননি, তারা অবশ্যই একবার আসবেন, কারণ এই জায়গাটাতে বারবার আসতে ইচ্ছে করে, এত সুন্দর একটি জায়গা। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সর্বোত্তম একটি জায়গা। আয়ারল্যান্ডের দক্ষিণে সর্বশেষ সীমান্ত, এরপরে আর আয়ারল্যান্ডের কোনো সীমান্ত নেই। আর এটা অনেক উঁচুতে অ্যাকচুয়ালি, আর এই জায়গায় আসলে এমনিতে মন ভালো হয়ে যায়। বিশ্বে ক্লিফ দৃশ্যের জন্য মিজেনহেড বেশ বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে 334 ফুট উচ্চতায় মিজেনহেডের উপরে থাকা সিগন্যাল স্টেশনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ হয়ে গিয়েছিল, যেটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পুরো মিজেনহেডই যেন এক সুন্দরের লীলাভূমি। এখানে যারা ভ্রমণে আসেন হারিয়ে যান সুন্দরের মাঝে। দেশি বিদেশি যত পর্যটক এখানে আসেন বারবার। আয়ারল্যান্ডের কর্ক সিটির মিজেনহেড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। মাটির নিচে পুরনো আমলের বিস্ময়কর মটকা দেখে ভেবেছিল গুপ্তধন, কিন্তু না। মটকা চুন ও সুরকি দিয়ে বিশেষ কায়দায় 300 বছর আগে মোগল স্থাপত্যের আদলে গড়ে তুলেছিল দোতলা ভবন। চট্টগ্রামের এক বনেদি ব্যবসায়ী মিয়ানমার থেকে পালের জাহাজে ঘর নির্মাণের জন্য আনেন এ মটকা। আশ্চর্য মটকা দেখতে ভিড় করছেন শত শত মানুষ। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মাটির নিচে সারি সারি মাটির বিস্ময়কর মটকা। মাটি করতে গিয়ে প্রথম দেখাতে সবাই ভেবেছিলেন মাটির নিচে লুকানো গুপ্তধন, কিন্তু আসলে মটকার উপর চুন সুরকি আর পোড়ামাটির আস্তরণ দিয়ে তোলা হয়েছে দ্বিতল ভবন। গুপ্তধন মনে করি তো দেখতাম, আসছিলাম। চট্টগ্রামের পাথরঘাটার নজুমিয়া লাইনে ভবন তুলেছিলেন বনেদি ব্যবসায়ী বক্সিহাটের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ। 300 বছর আগে মিয়ানমারের রেঙ্গুন থেকে পালের জাহাজে এই মাটির মটকা এনেছিলেন। বিল্ডিংটা এখানে দাঁড়ালো, এটা কিন্তু আশ্চর্যের বিষয়। ভূমিকম্পন হলে প্রথমে কিন্তু আমরা স্মরণ পাইতাম, এখানে কম্পন হইতো। আর মটকার ঐতিহ্যকে প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে জাদুঘরে সংরক্ষণের দাবি গবেষকের। জেলা প্রশাসনের মাধ্যমে এগুলো সংরক্ষণ করে আগ্রাবাদ যে জাতিতাত্ত্বিক জাদুঘর আছে ওখানে যাতে সংরক্ষণ করা হয়। ভূমিকম্প ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে তখনকার ইঞ্জিনিয়াররা ভবনের নিচে এই মাটির মটকা পদ্ধতি ব্যবহার করত বলে ধারণা গবেষকদের। প্রথম দেখাতে যে কারো মনে হতে পারে মাটির নিচে লুকিয়ে রাখা গুপ্তধন। আসলে এই মটকার উপর গড়ে তোলা হয়েছে 300 বছর আগে দোতলা ভবন, আর এটিকে প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসাবে সংরক্ষণের দাবি সংশ্লিষ্টদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দেশের করোনা পরিস্থিতি। হু হু করে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। কোভিড পরবর্তী মস্তিষ্কজনিত নানা সমস্যায় বয়োজ্যেষ্ঠরা। করোনা ঝুঁকিতে চট্টগ্রামে সীমিত আকারে বসবে কোরবানির পশুর হাট। স্থায়ী অস্থায়ী মিলে 6টি বসানোর পরিকল্পনা। ঢুকতে এবং বের হতে আলাদা পথ রাখার পরামর্শ। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়।